হ্যালো এভরিওয়ান। আজকের স্থির তড়িৎ চ্যাপ্টারের থার্ড ক্লাস, ঠিক আছে? মানে দুটো ক্লাস আমাদের হয়ে গিয়েছিল, আজকের হচ্ছে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা করব কি, আগের দিন যে কুলম্বের সূত্র পড়া হয়েছিল সেই কুলম্বের সূত্রের উপরে আমরা কিছু কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনগুলো দেখব এবং বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু কন্টিনিউ করব। তো কুলম্বের সূত্রেও আমরা আগের দিন করেছিলাম। কুলম্বের সূত্রের উপরে মাত্র দু একটা হয়তো কোশ্চেন করেছিলাম। চার্জ ডিস্ট্রিবিউশন, দুটো গোলকের আহ, সংস্পর্শ ঘটালে তারপরে বল কত হবে, সেগুলো আমরা করেছিলাম। তো আজকের সেইগুলোর উপরেই বেস করে দু একটা কোশ্চেন দিয়েছি এবং পরে আমরা কন্টিনিউ করব যে কিগুলো থাকছে এবং নেক্সট টপিকে। তো এখানে প্রথম যে কোশ্চেন দিয়েছি আমি কি না, দুটি গোলকের আধান যথাক্রমে সবাই কোশ্চেন দেখবি ভালো করে। দুটি গোলকের আধান যথাক্রমে কত আছে না, -8 মাইক্রোকুলম এবং 12 মাইক্রোকুলম। তাদের মধ্যে ক্রিয়াশীল বল 40 নিউটন। তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত, 40 নিউটন। গোলক দুটিকে পরস্পরের সংস্পর্শ ঘটিয়ে তাদের পুনরায় একই দূরত্বে স্থাপন করা হলো। তার মানে এই কোশ্চেনের দূরত্ব কি আছে, ধ্রুবক আছে। এই কোশ্চেনের যে দূরত্ব যেটা আছে সেটা কিন্তু ধ্রুবক আছে। আগেও দুটি গোলকের মধ্যে দূরত্ব যা ছিল, এখনো দুটি গোলকের মধ্যে দূরত্ব সেম আছে। তো এবারে কি বলেছে যে এখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে এবং কি রূপ হবে। ধরে নাও গোলক দুটির ব্যাসার্ধ একই। তো কোশ্চেন দেখা হয়ে গেছে, একটা -8 একটা -12। তো প্রথম কথা দেখ, এখানে আমরা কি করব, যে দুটি গোলক যে আছে, আমরা তো এখানে কুলম্বের সূত্র কাজে লাগাবো, তাই না? কুলম্বের সূত্র কাজে লাগাবো। তবে এখানে দেখ, আমি ডাইরেক্ট করছি কি রকম, এফ প্রথমে প্রথমে যে বল ছিল সেটা হচ্ছে, আমি এরকম ধরে নিই, যদি দেখ আমি করছি, দেখ এফ সমান ফর্মুলা কি, কে কে Q1 Q2/r², তাই না? আমি যদি বলি দুটো, যখন এরকম টাইপের কোশ্চেন হবে, প্রথমবারে দিয়ে দিয়েছে মান, পরের বারে জিজ্ঞেস করছে, তখন আমরা কি করব, রেশিওতে করার চেষ্টা করব, অনুপাতে করার চেষ্টা করব, তাহলে কেবি ইজি হবে। তো এখানে দেখ কে ড্যাশ আর এবং r², এটা তো ধ্রুবক। তাহলে আমি যদি বলি প্রথমবারে যে বল আর দ্বিতীয়বারে যে বল, সেটা কি হবে, প্রথমবারে দুজনের আধানের গুণফল। কি হবে, প্রথমবারে দুজনের আধান কত ছিল, একজনের ছিল -8 মাইক্রোকুলম, আরেকজনের হচ্ছে কত, 12 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মাইক্রো, নিচেও মাইক্রোকুলম আসবে, দুজনেরই তো কেটে যাবে। এবারে দেখ অনেকে করবে কি, স্টেপ করবে যে প্রথমে সংস্পর্শ ঘটানো হলো, তারপরে আধান কত হবে, দরকারই নেই। এখানে কত হবে, দেখ -8 আর 12, দুজনের মোট আধান কত, -8 + 12 মানে কত হবে, 4। 4 কিন্তু দুজনে সমান সমান ভাগ হয়ে যাবে, মানে কত হবে, 2 × 2। বোঝা গেল কি? 4, যদি আমি একজনের আধান কত, -8, আর একজনের আধান কত, +12। তো -8 আর +12 যদি আমি সংস্পর্শ ঘটাই, তাহলে মোট কত হবে, +4। +4 দুজনে সমান ভাগে ভাগ হয়ে যাবে, কেন কি ব্যাসার্ধ সেম, তাই তো? মোট আধান যদি কিউ হয়, তাহলে একজন পাবে Q/2 আর একজন পাবে Q/2। তো দুজনের কত হয়ে যাবে, 2 2 হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, এখানে অ্যান্সার কত আসবে, এখানে প্রথমটাতে কত ছিল, বল ছিল 40, দ্বিতীয়টা হলো F2, এটা কত হয়ে যাবে, 8 12, আর এটা হচ্ছে কত, 4। আচ্ছা, মাইনাস আমি মান নিচ্ছি, তো তো সেই অনুযায়ী আমি মানটা দেখাচ্ছি। তো 4, এটা হলে কত হবে, 2। তো এটা হচ্ছে কত, F2 হয়ে যাবে, F2 সমান 40, 40 বাই কত হয়ে যাবে, 40 বাই হচ্ছে 24 হয়ে যাবে, তাই না? 40/24 হয়ে যাবে। তো 4 দিয়ে কাটতে পারিস, 4 10, 4 6, ঠিক আছে, আরো যেতে পারে, 2 5 2 3, 5/3 নিউটন হবে, 5/3 নিউটন। এবারে আমি কিন্তু এখানে বলের যেটা প্রকৃতি সেটা আমি ওরালি করতে পারবো। কিরকম, দেখ যখন দুজনকে সংস্পর্শ করা হয়েছিল তখন মোট আধান এসেছিল 4, মোট আধান এসেছিল কত, 4 মাইক্রোকুলম। একজন পেয়েছে কত, +2 মাইক্রোকুলম, আরেকজনও পেয়েছে +2 মাইক্রোকুলম। তো দুজনেই যদি প্লাস হয়ে যায়, তাহলে বল কি হবে, আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ বল হবে। তো তাহলে উত্তর হয়ে যাবে কত না, এখন বল হবে 5/3 নিউটন
এবং বলটা হবে কিনা বিকর্ষণ বল। কার কার ঠিক হয়েছিল বলবি? কার কার ঠিক হয়েছিল? হয়েছিল 5/3, 5/3 নিউটন এবং বিকর্ষণ বল হয়েছিল, ঠিক হয়েছিল। -5/3 ঠিক আছে, অসুবিধা নেই, কেন কি ওই হিসাবে যদি আমি দেখি -5/3, তবে এখানে বলের প্রকৃতিটা কি হবে? বলের প্রকৃতি হবে বিকর্ষণ। কেন কি আগে বলের প্রকৃতি কি ছিল? আকর্ষণ না বিকর্ষণ? সংস্পর্শ করার আগে আকর্ষণ ছিল। কেন কি একজন প্লাস একজন মাইনাস, সংস্পর্শ করানোর পরে দুজনের মধ্যে বল হবে কিনা বিকর্ষণ বল। কেন কি দুজনের আধান সেম, মানে সেম টাইপের হয়ে গেছে। এই যে যে প্রসেস না, এই প্রসেসে যদি যাস তাহলে খুব তাড়াতাড়ি হবে। আর যদি তুই হচ্ছে ওর বেলা বল বার করিস আবার এর বেলা বল বার করিস তাহলে কিন্তু অনেকটা সময় যাবে। ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা আছে? আশা করি তো ঠিকঠাকই আছে। আমরা দেখব যে যখন কোনো কোশ্চেন এটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, এটাকে 4 গুণ করে দেওয়া হলো, বা এর কত পার্সেন্টেজ চেঞ্জ করা হলো, এরকম অনুপাতের যখন কোশ্চেন চলে আসবে তখন আমরা করব কি রেশিওতে যাওয়ার চেষ্টা করব, তাহলে সহজ হবে কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট 2 এর কোশ্চেন বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত? 200 নিউটন। একটির আধান 10% বাড়ানো হলো এবং অপরটির আধান 10% কমানো হলো। তাহলে এখন বল কত হবে? 200 নিউটন, তাই তো? 200 নিউটন হবে নাকি? উত্তর কত হবে? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল 200 নিউটন, একটির আধানকে 10% বৃদ্ধি, অন্যটাকে 10% কম। তাহলে এখন আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? সেমই থাকবে নাকি? 200 নিউটন। বাট এটা ভুল, তাই না? আমি জানি, হ্যাঁ তে হ্যাঁ মেলাবি তোরা। দেখতে ঠিকঠাক লাগছে, 200 নিউটন অপশনেও থাকবে কিন্তু 200 নিউটন উত্তরে হবে না। কিরকম হচ্ছে শোন, এখানে কিন্তু কি বলেছে, এখানে দেখ দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল দূরত্বের ব্যাপারে কিছু বলেছে কি? বলেনি। তার মানে দূরত্ব ঠিকঠাকই আছে। তো এখানেও সেম, এফ সমান কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। কে ড্যাশ এবং নিচে আর স্কোয়ার এগুলো কিন্তু সবই ধ্রুবক। তো প্রথমবারে বল কত? 200 নিউটন, তাই তো? এরকম লিখি, প্রথমবারে বল 200 নিউটন, পরের বারে বল এফ। প্রথমবারে বল লিখেছি, দ্বিতীয়বারে বল আমি এফ ধরেছি, সমান প্রথমবারে আধান Q1 এবং আধান Q2, তাই না? প্রথমবারে আধান Q1 এবং Q2। আচ্ছা, দ্বিতীয়বারে আধান কত হবে? যে আধানটা Q1 ছিল তাকে 10% বাড়িয়েছি, তাহলে এখন আধান কত হবে? কত হবে আধান এখন? আধান Q1 ছিল, আমি যদি বলি x কে 10% বাড়িয়েছি তাহলে এখন কত হবে? এটা x কে 10% বাড়িয়েছি, তাহলে এখন মান কত হবে? কি করে করে? x প্লাস 10% গুণ x। কিন্তু এইগুলো কি করবি এরকম করে যে x কে 10% বাড়ানো হলো করলে হবে x প্লাস 10/100 ইন্টু x। এই যদি করবি তাহলে এমসিকিউ তে সময় যাবে, তাই না? একে আমরা কিরকম করব? এ করলে আসবে। একে আমরা কিরকম করব জানিস? শোন, 10% বাড়ানো, 10% মানে কি? 10/100, 10/100 মানে 0.1। তো প্রথমে x মানে কি ছিল? 1x ছিল, বাড়লো কত? 0.1। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 1.1 Q1, 1.1 Q1। অথবা তুই ভাবতে পারিস প্রথমে 100 ছিল, 10 বাড়লো 110, 110 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1.1। আচ্ছা, Q2 কি হয়েছে? 10% কমেছে। Q2 কি হয়েছে? 10% কমেছে। প্রথমে 100 ছিল, 10 কমে গেছে মানে কত? 90, 90/10, 90/100 মানে কত হবে? 0.9 Q2, 0.9 Q2। অথবা তুই এরকম ভাবতে পারিস প্রথমে x ছিল মানে কত? 1 ইন্টু x ছিল, 10% মানে কত? 0.1, কমে যাওয়া মানে কত হবে? 1 থেকে 0.1 বাদ দিলে কত হবে? 0.9। ঠিক আছে? তো এখানে কত লিখবো তাহলে? নিচে 1.1 Q1, 1.1 Q1 আর 0.9 Q2, Q1 Q2 Q1 Q2 কেটে গেল। তাহলে f কত হবে? f সমান হয়ে যাবে 200 গুণ, এটা হবে কত? 99.99, 0.99, তাই তো? এটা 99 দশমিকের পরে হচ্ছে কি দুটো সংখ্যা থাকবে, গুণ করে দেখে নে, 11×9 99, দশমিকের হচ্ছে কি দশমিকটা কোথায় থাকবে? দু ঘর আগে থাকবে।
আচ্ছা, তারপরে এটা কি হবে, এখান থেকে দশমিক তুলে দিতে পারিস, 100 করতে পারিস, 100 2 200, তাহলে কত হবে, 9 2 18, 18 একে 19, 198 নিউটন হবে উত্তর। 198 নিউটন হবে কি উত্তর। 198 নিউটন উত্তর হবে এখানে। তো দেখে মনে হচ্ছিল কি যে 10% একজনের কমেছে একজনের বেড়েছে, তার মানে 200 নিউটনই সেম উত্তর থাকবে, কিছুই তো হলো না, কিন্তু এখানে 198 নিউটন কিন্তু উত্তর হবে। ঠিক আছে না? দেখ আমি কিছু জিনিস তোদেরকে লিখে দিচ্ছি এখানে শর্টে, যে যদি তোরা দেখি যে এরকম এক্স যদি 5% বেড়ে যায় তাহলে কি হবে, এক্স যদি 5% বেড়ে যায় কিরকম ভাবে জানিস, এক্স 105, 105/100 মানে 1.05 এক্স, 1.05 হয়ে যাবে। যদি এক্স 50% বেড়ে যায় তাহলে কি হবে, 150/100 মানে কত হবে, 1.5 এক্স। ঠিক আছে, এক্স যদি 2% কমে যায় তখন কত হবে, এক্স 2% কমে গেল তাহলে কত হবে, 98, 98/100 মানে 0.98 এক্স। বোঝা গেল কি, এক্স যদি 200% বেড়ে যায় তাহলে কি হবে, ছিল 100, আরো 200 বাড়লো মানে কত হবে, 300, 300/100 মানে 3x, তাই না, 3x। যদি দেখিস কোথাও x হয়ে গেছে কত 1.75x, তাহলে কত পার্সেন্ট বেড়েছে কি করে করব, প্রথমে ছিল 1x, বেড়েছে কত 0.75x, 0.75x, 0.75x একে বেড়েছে, 100তে বেড়েছে কত, তাহলে 75%। এগুলো ডাইরেক্ট করতে হবে। বোঝা গেল কি, এক ছিল 1.75 হলো, তাহলে বেড়েছে কত 0.75, একে 0.75 বেড়েছে, তাহলে 100তে বেড়েছে কত 75। ঠিক আছে, ছিল এক্স হয়ে গেল কত 4x, তাহলে কত বেড়েছে 3 বেড়েছে, 3 বেড়েছে, একে 3 বেড়েছে মানে 100তে 300 বেড়েছে, তার মানে 300% বেড়েছে। বোঝা গেল কি, এগুলো ডাইরেক্ট করতে হবে, প্রাথমিক অন্তিম মান মাইনাস প্রাথমিক মান বাই প্রাথমিক গুণ 100%, এত তো ক্লাস 9 8 9 এর স্টুডেন্ট করে, তাই না? একটা অঙ্কের ভেতরে যদি এগুলো করতে থাকিস তাহলে কিন্তু সময় চলে যাবে। আচ্ছা, 3 কোশ্চেন কি হবে, 3 কোশ্চেন বলেছে, যেটা আমি আগের দিন হেডিং ছেড়ে গিয়েছিলাম, যে F0 এবং Fm এটার মধ্যে কি বলতে চাইছিলাম, দেখ একবার, এটা সবার লেখা হয়ে গেছে, কেউ যদি চাস এগুলো লিখতে পারিস, এগুলো বেসিক ম্যাথমেটিক্স এর মধ্যে পড়ে, পার্সেন্টেজের যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম করে পড়বে, দু একটা লিখে নিতে পারিস এগুলো যেগুলো লিখেছি, তাহলে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন 3 দেখবি, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল বায়ু মাধ্যমে 80 নিউটন, এরপরে কি বলেছে, এখন আধান দুটির মধ্যে দুই পরাবৈদ্যুতিক ধ্রুবক, দুই এর কোনো একক দিইনি কেন এখানে, কেন কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো এককই নেই, দুই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দ্বারা পূরণ করলে প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে। শোন, যখন বলা হয় যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল 10 নিউটন, মানে কি প্রথম আধানের উপরেও ক্রিয়াশীল বল 10 নিউটন, দ্বিতীয়টার উপরেও ক্রিয়াশীল বল 10 নিউটন, ক্রিয়া প্রতিক্রিয়া সমান সমান থাকছে এখানে। বেশ, এবারে আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা এরকম করছি যে শূন্য মাধ্যমে থাকাকালীন আধানের উপরে ক্রিয়াশীল বল কত হচ্ছে, এবং মাধ্যম যদি অন্য কিছু হয় তাহলে ক্রিয়াশীল বল কত হচ্ছে। ধরো আমি যদি বলি যে Q1 আর হচ্ছে Q2, দুটো আধান আছে এখানে, এটা হচ্ছে কিনা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম। আমি এখানে লিখছি কি, যে প্রতিটি আধানের উপরে ক্রিয়াশীল বল, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল আমি লিখছি এখানে F0, F0 মানে কি শূন্য মাধ্যমের জন্য, তো কত হবে না 1/4πε0, কেন কি যেহেতু এটা শূন্য মাধ্যম, Q1 Q2/r², তো এটা হচ্ছে কি এদের মধ্যে গ্যাপ কত না r দিয়েছি আমি, ঠিক আছে, শূন্য মাধ্যম হলো। এবার এখানে আমি দিলাম যে Q1 আধান
Q2 আধান, এদের মধ্যে গ্যাপ কত না R, আর এটা হলো যে এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যম, এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যম। এই মাধ্যমটার একটা তড়িৎ ভেদ্যতা আছে যেটা হচ্ছে কিনা এপসাইলন। তো তাই যদি হয়ে যায় তাহলে এখানে আমি কি লিখতে পারি যে এফ এম মানে মাধ্যমে থাকাকালীন যে বল সেটা কত হবে না 1/4 পাই এপসাইলন, কি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা এখানে কি হবে, প্রতিটি আধানের উপরে ক্রিয়াশীল বল, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, আমরা এটাও তো জেনেছিলাম যে কে সমান এপসাইলন বাই এপসাইলন নট হয়, কে সমান এপসাইলন বাই এপসাইলন নট হয়, তাহলে আমি কি লিখতে পারি এপসাইলন সমান কে ইন্টু এপসাইলন নট, এটা লিখতে পারি। তো এখানে আমি লিখতে পারি যে 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি আমি আরেকটু ভালো করে দেখি এখানে এটা কিন্তু এফএম আর হচ্ছে 1/4 পাই, আমি এখানে লিখে নিচ্ছি এরকম করে 1/কে, এটাকে লিখে নিলাম 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই পুরোটা কিন্তু শূন্য মাধ্যমে বল ছিল। আমি লিখতে পারি এফ মিডিয়াম সমান এফ জিরো মানে শূন্য মাধ্যমে বল বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর সিম্পলি এটা দেখেও বোঝা যাচ্ছে কোনো অন্য কোনো মাধ্যম নিলে নিচে একটা কে চলে আসছে, তাই না, নিচে একটা কে চলে আসছে। তো ওই কোশ্চেনের অ্যান্সার তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। ওই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে যাবে, বলেছিল দুটি দুটি আধান যখন শূন্য মাধ্যমে ছিল তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত ছিল 80 নিউটন। তাদের মধ্যে যদি আমি দুই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দ্বারা পূরণ করি তাহলে প্রতিটির উপরে বল কত হবে 80/কে, তাই তো। এফ ওখানে কি হচ্ছে F0 কত দিয়েছিল 80 নিউটন, কে দিয়েছিল কত 2, তাহলে এফ মিডিয়াম কত হবে F0/কে মানে কত হবে 80/2 মানে 40 নিউটন হয়ে যাবে উত্তর ওই কোশ্চেনের। কোশ্চেন 3 এর উত্তর কত হয়ে যাবে ওটাই। প্রতিটি আধানের উপরে ক্রিয়াশীল, এখানে আমি লিখে দিই মোট বলে লিখে দিচ্ছি, মোট বল, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল কথাটা জুড়লাম এখানে, প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে একটু জিনিস আছে যেটা আমি বলছি, তোদের যদি বা বোর্ডের কোশ্চেন এরকম আসে না, তবে জেইর ক্ষেত্রে বা নিটের ক্ষেত্রে লেখা হয় যেটা, কি বলছি শোন, এখানে আমি যদি বলি দুটি আধানের তো আন্তঃক্রিয়া হচ্ছে, এখানে দুটি আধানের মধ্যে আন্তঃক্রিয়া হচ্ছে মানে ইন্টারঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে, দুটি আধানের মধ্যে তড়িৎ বল কাজ করছে মানে একটা আন্তঃক্রিয়া হচ্ছে। যদি বলি যে প্রথমে দুটি আধানের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স, এটা এখন দুটি আধানের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্সও কিন্তু এটাই মানে শূন্য মাধ্যমে যেটা ছিল, কিন্তু এখানে কি লিখেছি প্রতিটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল লিখেছি, আন্তঃক্রিয়া বল নয়। তো আমি এই জন্য এই সাইডে আরেকটা পার্ট লিখবো, এটা সবার লেখা হয়ে গেছে নিচে, এই সাইডে আমি লিখবো কি যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আন্তঃক্রিয়া বল মানে ইন্টারঅ্যাকশন ফোর্স, তোরা ইংরেজিতে টার্ম পেতে পারিস আন্তঃক্রিয়া বল, ঠিক আছে। ইন্টারঅ্যাকশন ফোর্স আমি লিখেও দিচ্ছি, ইন্টারঅ্যাকশন ফোর্স এখনো কিন্তু সেমই থাকবে মানে 1/4 পাই এপসাইলন নট থাকবে Q1 Q2 বাই আর স্কোয়ার। মানে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আন্তঃক্রিয়া বল মাধ্যমের প্রকৃতির ওপরে নির্ভর করলো কি, মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না,
মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করছে না এখানে। তবে একটা আধানের উপরে ক্রিয়াশীল মোট বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে। এটা হওয়ার কারণ কি একটু আমি দেখাচ্ছি, দেখ। এটা হওয়ার কারণ হচ্ছে যে যখন এটা শূন্য মাধ্যম ছিল, এই মাধ্যমে কে কে ছিল? ওই দুজন আধান ছিল, আর তো কেউ নেই, আর কেউ নেই। যখন আমি মাধ্যম দ্বারা পূরণ করলাম, তখন দুটি আধান আগে থেকে যারা ছিল সঙ্গে এর ভেতরে কোনো মাধ্যম এসেছে। জল দিয়ে যদি পূরণ করি, জল এসছে। তো এখানে ওই জায়গাটা কিরকম হচ্ছে দেখ, তোরা জানিস যে পোলারাইজেশন অ্যাকচুয়ালি কিরকম হয়। পোলারাইজেশন যে আমি যদি কোনো পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, এই যে পরমাণু, ধরো নিউক্লিয়াস, এটা এই যে ইলেকট্রন আছে এখানটায়, যে কোনো প্রত্যেকটা পরমাণুই কিন্তু পোলারাইজেশন হয়, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এরকম হচ্ছে। তো আমি যদি এই দিকে কোনো পজিটিভ আধানে আহিত বস্তুকে নিয়ে আসি, তো কি হবে, এই পরমাণুটা কিন্তু আর এরকম গোল বা হচ্ছে মানে গোলকের শেপে থাকতে পারবে না। এর আকার হয়ে যাবে কিরকম, এর আকার কিছুটা হয়ে যাবে কি না এরকম টাইপের হয়ে যাবে। মানে এর কিন্তু ইলেকট্রনের কক্ষপথ গুলো কিছুটা এদিকে এরকম করে হয়ে যাবে, মানে এদিকে সরে আসবে কিছুটা। বোঝা গেল কি, মানে এর কাছের দিকে সরে আসবে, মানে ইলেকট্রন গুলো যতটা সম্ভব এর কাছের দিকে আসবে। এই যে শেপ চেঞ্জ হয়ে গেল, এই শেপ চেঞ্জ হয়ে যাওয়া মানে আমি কি বলতে পারি, বেশিরভাগ ইলেকট্রন এদিকে আর পজিটিভ এদিকে। মানে আমি পরমাণুটা আগে যে গোল অবস্থায় ছিল, প্লাস আর মাইনাসের সেন্টার একই জায়গায় পড়ছিল, ঠিক আছে। মানে পজিটিভ আধানের বন্টন কেন্দ্র এবং নেগেটিভ আধানের বন্টন কেন্দ্র একই বিন্দুতে পড়ছিল যদি গোলক থাকে। এখন কিন্তু গোলক নেই, ইলেকট্রন গুলো এদিকে কিছুটা এসছে, আর ধনাত্মক তো ওদিকে আছে, নিউক্লিয়াস যেখানে ছিল সেখানেই আছে। মানে আমি এখন পরমাণুকে যদি দেখি, সেটা কিছুটা এরকম থাকছে যে এর ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এখানে আর ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র এখানে। একে কি বলে, একে বলে মেরুকরণ। আধান যদি দুটি অপোজিট আধান যদি কিছুটা গ্যাপে কিছুটা দূরত্বে থাকে, তাকে বলে দ্বিমেরু, ঠিক আছে। তো পরমাণু এখানে কি হয়েছিল, আগে পরমাণুর পজিটিভ নেগেটিভ একই কেন্দ্র হয়ে যাবে, কারণ কি পজিটিভ তো সেন্টারে আছে নিউক্লিয়াস, আর ইলেকট্রন গোলকের উপরে যদি সুষমভাবে বন্টিত থাকে, তাহলে তারও সেন্টারকে আমি কোথায় ধরবো, কেন্দ্রেই ধরবো, বন্টন কেন্দ্রকে। কিন্তু যদি এরকম শেপ হয়ে যায়, তাহলে কিন্তু পজিটিভ আর নেগেটিভের দুটো সেন্টার আলাদা হয়ে গেল, তার মানে এটা কিন্তু মেরুবর্তী হয়ে গেল, মেরুবর্তী হয়ে গেল। তো এখানে যেটা হচ্ছে, যদি আমি এই যে হচ্ছে আধান দুটো যে আছে তার মাঝে যদি অন্য কোনো মাধ্যম চলে আসে, ধরো এটা Q1 আধান, এটা Q2 আধান, এদের মাঝে গ্যাপ আর, ঠিক আছে। এখন আমি এখানে হচ্ছে ধরো বায়ু জল হচ্ছে নেওয়া হয়েছে, জল নিয়েছে মাঝে। তো এখানে জলের অনেক অণু আছে, জলের অনেক অণু আছে। জলের অণুগুলোর মধ্যে আমি যদি বলি যে ও এইচ এরকম থাকছে, তো আমরা সাধারণত এটা জানি যে অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো অক্সিজেনের কিছুটা নেগেটিভিটি থাকবে আর হাইড্রোজেন কিছুটা পজিটিভিটি থাকবে। তো হবে কি, যদি এটা পজিটিভ চার্জ হয় Q1, তাহলে এর চারপাশে অক্সিজেনের মানে নেগেটিভ পোলারিটি গুলো একে ঘিরে ধরবে, হ্যাঁ কি না বল? অবশ্যই করা উচিত, ঘিরে ধরবে। তো যদি তাই হয়, দেখ, যদি বলি যে Q1 এবং Q2 এর মধ্যে ক্রিয়াশীল বল আগে যা ছিল তাই আছে, কিন্তু এখানে এক্সট্রা করে এই যে ঘিরে ধরেছে কে, এরও কিছুটা এফেক্ট এর উপরে আসবে। মানে টোটাল যখন আমি করতে যাব Q2 এর উপরে বল, তখন কি হবে, Q1 যে বলটা দিচ্ছিল সেটা তো আগে ছিল, সঙ্গে এই যে চারপাশে যে মেরুকরণ হলো মাধ্যমের কণাগুলোর, সেটারও একটা এফেক্ট এর উপরে পড়বে। বল আগের থেকে কমে যাবে কি বেড়ে যাবে, বল কমে যাবে। একে ঘিরে ধরেছে দেখ চারদিক থেকে, মেরুকরণের ফলে কি হবে, ওই আধানটাকে চারদিক থেকে ঘিরে ধরবে, মানে কি হবে, এফেক্ট এর যে এফেক্ট যেটা এর উপরে সেটা কি হবে, কমে যাবে। এই জন্য দেখ নিচে একটা কে চলে এসছে, আগে ছিল 1/4πε0, এখন নিচে একটা কে চলে এসছে, মানে কতটা কতটা ভগ্নাংশে কমে গেল, কে কে হচ্ছে কে অংশ কমে গেল। ওই যে ডেফিনেশন আমরা বলছি, এটাকেই তো আমরা বলছি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি বলি শূন্য মাধ্যমে যে বল ছিল
অন্য কোনো মাধ্যমে সেই বলটার কত অংশ কমে যায় সেটাকেই আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। কি, যেমনটা এখানে বললাম না যে এফ মিডিয়াম সমান এফ নট বাই কে। তার মানে কি, তার মানে হলো কে মানে কি হচ্ছে এফ নট বাই এফ এম, মানে কি শূন্য মাধ্যমে বল এবং কোনো মাধ্যমে থাকা অবস্থায় বলের যে অনুপাত হচ্ছে সেটাকে আমরা কি বলছি, পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলছি। আরো পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কি বলেছিলাম, এপসাইলন বাই এপসাইলন নট। আমি একে এপসাইলন এম ও লিখতে পারি। কি, মানে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে বল বাই কোনো মাধ্যমে বল, উল্টো দেখ, উল্টো কেন বলতো, কেন কি এফ এর ফর্মুলাতে নিচে 1/এপসাইলন ছিল, নিচে এপসাইলন ছিল। তো যদি এখানে আমি এফ নট আর এফ এম এর রেশিও নিই তাহলে ওপরে কে যাবে, এপসাইলন এম যাবে, আর নিচে কে আসবে, এপসাইলন নট আসবে। তো ফাইনালি আমরা এটা লিখবো, এটাও স্টার দিয়ে লিখে রাখবি, দুটো এক জায়গায় থাকলো। এটা কে, কে মানে এপসাইলন আর, মানে এপসাইলন আর সমান কে। আমরা কিরকম লিখতে পারি, সংজ্ঞাতে যেটা পড়েছিল যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, বাস বলের বেলা কি হবে, উল্টো করে লিখতে হবে, শূন্য মাধ্যমে বল বাই কোনো মাধ্যমে থাকাকালীন বল। আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে ইন্টারঅ্যাকশন ফোর্স হচ্ছে সেটা কিন্তু ওর আশেপাশে কে আছে বা কি মাধ্যম আছে তার উপরে ডিপেন্ড করছে না, কিন্তু মোট বল যখন আমরা বার করব তখন কিন্তু সবার জন্য নিতে হবে। এখান থেকেই চলে আসবে কি না সুপার পজিশন প্রিন্সিপাল, মানে উপরিপাতের নীতি, যেটা সেটাই আমরা দেখবো এখন। আর কি কিছু হেডিং দিয়েছিলাম আগের দিন, আর লাস্টে কি কিছু হেডিং দিয়েছিলাম, এফ এম এফ মিডিয়াম তো লিখেছিলাম, তারপরে হ্যাঁ আচ্ছা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লিখেছিলাম, তো সেটা লিখে নিচ্ছি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ আমরা করেছিলাম না, তো হ্যাঁ এটা কেটে কিউ1 কে, হ্যাঁ কিউ2 কে নিলেও হবে, কিউ2 কে নিলেও হবে, যে কোনো একটা নিয়ে দেখেছি, কিউ1 তো এটা কিউ2, যদি আমি দেখাই যে কিউ2 হচ্ছে কি পজিটিভ চার্জ, তাহলে এর চারপাশে কি হবে, নেগেটিভ ঘিরে ধরবে। তো কিউ2 আগে যে কিউ1 এর উপরে এফেক্ট দিচ্ছিল সেটা কত ছিল, 1/4 এপসাইলন নট কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, যেটা ইন্টারঅ্যাকশন ফোর্স আগে ছিল। এখন যদি একে কিছুটা ঘিরে ধরে তাহলে কিউ2 এর জন্য কিউ1 এর উপরে যা এফেক্ট ছিল ইন্টারঅ্যাকশন ফোর্স সে সেম আছে, কিন্তু একে ঘিরে ধরার জন্য এর উপরে টোটাল কি হবে, কিছুটা কম লাগবে, সেইটাও কত, কে, নিচে কি আসবে, সেমই আসবে। বোঝা গেল কি, দুজনেরই কিন্তু পোলারাইজেশন হবে, দুজনের চারপাশে পোলারাইজেশন হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ হলে এর চারপাশে তখন পজিটিভ ঘিরে ধরবে, সেই তো এর এফেক্ট কম হচ্ছে, হ্যাঁ তাকে নেগেটিভ ঘিরে ধরবে, অবশ্যই ঘিরে ধরবে, হ্যাঁ আরো কমে যাবে, আরো কমে যাবে। দেখ আমি তো করছি কি, এর জন্য এর উপরে বল, তাই না, এর জন্য এর উপরে বল, তো এখানে টোটালি পুরো পোলারাইজেশন হয়ে টোটাল কি উত্তর আসবে সেটাকে আমরা কে দিয়ে লিখছি, পুরো যা পোলারাইজেশন, এমনটা নয় যে কেবলমাত্র এর চারপাশে হবে পোলারাইজেশন, এরও হবে, পুরো সব মিলিয়ে যা ইন্টারাকশন হচ্ছে সব মিলিয়ে কিউ1 এর উপরে বল কত আসবে, এটা কিউ2 এর উপরেও বল আসবে, এটা এখানে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র কাজ করবে, ইন্টারাকশন ফোর্সের বেলাও কাজ করবে, নেট ফোর্সের বেলাও কাজ করবে। বোঝা গেল, হ্যাঁ যদি আমরা দেখি যে কিউ1 এবং কিউ2 আছে, মাঝে কোনো মাধ্যম আছে, কিউ1 এর উপরে মোট বল 10 নিউটন, তাহলে কিউ2 এর উপরেও মোট বল 10 নিউটনই হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে কাজ করবে। আমরা ভেক্টর ফর্ম দিয়েও করব, তো চলে আসবো কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এই যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বলছি, আমরা মহাকর্ষ সূত্রেরও ভেক্টর রূপ পড়েছিলাম, তাই না, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ পড়েছিলাম,
কিছু জিনিস আমি লিখছি এখানে। যদি আমি বলি যে F12 এর মানে কি, F12 মানে এক একের একের ওপরে বল কার জন্য, দুইয়ের জন্য, এরকম আমরা লিখি, মানে ফোর্স অন ওয়ান ডিউ টু টু, এরকম লিখি। আচ্ছা ঠিক আছে, সেটা হলো। আচ্ছা R1 ভেক্টর মানে কি, R1 ভেক্টর মানে, R1 ভেক্টর মানে এখানে টার্গেট হচ্ছে কি 1 আর হচ্ছে সোর্স হচ্ছে কি 2, আমরা এরকম বলি। তো আমরা কি বলবো, R12 মানে কি, টার্গেট হচ্ছে 1, টার্গেট 1 মানে কি 2 থেকে 1 পর্যন্ত ভেক্টর, 2 থেকে 1 পর্যন্ত ভেক্টর। R12 মানে আমি লিখে দিচ্ছি এখানে টার্গেট, সব থেকে ভালো দুটোরই বেলা দেখ টার্গেটকে। F12 মানে কি একের উপরে বল 2 এর জন্য, R12 মানে কি 1 পর্যন্ত ভেক্টর হবে 2 থেকে, তার মানে আমি লিখবো কি এখানে 1 হচ্ছে কি, 1 হলো টার্গেট। সব থেকে ভালো এরকমই মনে রাখা, টার্গেট কে 1, যে টার্গেট হবে সেই ফাইনাল, যে টার্গেট হবে, মানে এখানে আমি যদি দেখাই এটা 1 এটা 2, তো ভেক্টরটা হচ্ছে কি না 1 থেকে 2, এরকম, টার্গেটটা কি 1। ক্লিয়ার? বেশ। এবারে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখ ধরো আমি বললাম এখানে হচ্ছে একটা আধান Q1, ঠিক আছে, আর একটা আধান হচ্ছে কত না Q2, একটা আধান Q1 এবং আরেকটা আধান Q2। তো আমি এখানে নিয়ে নিচ্ছি x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এটা x, এটা y, এটা z। ক্লিয়ার? x y z নিলাম। তো Q1 এর অবস্থান ভেক্টরকে আমি ধরে নিচ্ছি কত না R1 ভেক্টর, আর Q2 এর অবস্থান ভেক্টরকে আমি ধরে নিচ্ছি কত না R2 ভেক্টর। Q1 এর অবস্থান ভেক্টরকে কি ধরে নিচ্ছি R1 ভেক্টর, আর Q2 এর অবস্থান ভেক্টরকে ধরে নিচ্ছি কি R2 ভেক্টর। এখন যেটা মহাকর্ষ সূত্রতে কেবলমাত্র আকর্ষণ বল হয়েছিল, কুলম্বের সূত্রতে কিন্তু আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, তাই না? তো আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। তো এখানে দেখ আমি এখানে প্রথমেই নিলাম যে বিকর্ষণ যদি হয় কি রকম হচ্ছে, তাহলে এদিকে হবে, আর এর উপরে বল এদিকে হবে। বিকর্ষণ মানে কি, পরস্পর দূরের দিকে চলে যাবে, লাইন বরাবর হবে কিন্তু। তো এখানে যদি আমি F12 লিখতে যাই, F12 মানে কি Q1 এর উপরে Q2 এর জন্য বল, F12 মানে টার্গেট কে 1, সোর্স কে 2, মানে একের উপরে বল প্রযুক্ত হচ্ছে 2 এর জন্য, কি আসবে 1/4πε0, তাই তো। Q1 Q2 দুটো আধানের গুণফল ডিভাইডেড বাই। আচ্ছা আমাকে বল F12 মানে কোনটা, এই দিকেই বল না, এই দিকেই বল। আচ্ছা এই ভেক্টরটাকে কি বলবি, 2 থেকে 1 এর দিকে বল, এই ভেক্টরটা কি 2 থেকে 1 এর দিকে ভেক্টর কিনা, 2 থেকে 1 এর দিকে ভেক্টর। তো আমি যদি বলি যে এটা F12 বলটা এদিকে, আর যদি আমি ভেক্টর বলি এই ভেক্টরটা কোন দিকে, 1 থেকে 2 এর দিকে ভেক্টর, মানে এদিকে ভেক্টর, নাকি 2 থেকে 1 এর দিকে ভেক্টর, 2 থেকে 1 এর দিকে ভেক্টর। তো আমি যদি বলকে দেখাতে চাই তাহলে 2 থেকে 1 এর দিকে ভেক্টর, 2 থেকে 1 এর দিকে ভেক্টর, থেকে 1 এর দিকে মানে টার্গেট কে হলো 1, তাহলে R12 ভেক্টর, R12 ভেক্টর নিচে কি হয় বল, স্কয়ার হয়, 1/4πε0 Q1 Q2 বাই দূরত্বের স্কয়ার। এটা হচ্ছে দূরত্বের স্কয়ার মানে কি এই ভেক্টরের মডের স্কয়ার, কিন্তু এটা তো হলো ভেক্টরের মান, তাহলে ভেক্টরের অভিমুখ কি হবে r ক্যাপ 12, কি হবে r ক্যাপ 12। আমি চাইলে এক চান্সে পুরো ফাইনাল উত্তর লিখে দিতে পারতাম, লাস্টে লিখছিও, বাট একটু বোঝা উচিত। এটা কত হবে 1/4πε0, 1/4πε0 Q1 Q2। তোরা জানিস একক ভেক্টরকে কি লিখে, ভেক্টর বাই তার আবার মড, অলরেডি নিচে এক স্কয়ার ছিল, তাহলে কি হয়ে যাবে কিউ হয়ে যাবে, কি হয়ে যাবে কিউ হয়ে যাবে। এইবারে বল বিকর্ষণ বল হলে দেখতে কেমন লাগছে, দেখ ফরম্যাটটা দেখ, যদি এখানে F12 হয়, F12 হয়, এখানেও 12 এখানেও 12, মানে যদি বিকর্ষণ হয় তাহলে সব জায়গাতে লেখার স্টাইলটা দেখ, এটা 12 হলে এটাও 12 এটাও 12, বাকি তো আমরা জানি 1/4πε0 হবে, Q1 Q2 হবে। আচ্ছা যদি এটা আকর্ষণ বল হয়ে যেত
তাহলে আমি অলরেডি এখানে কি লিখে দিতাম, সামনে কি লিখে দিতাম, মাইনাস। যেটাই এখানে দিক এসছে সামনে এখানে মাইনাস লিখে দিতে পারতাম। আচ্ছা, এই আকর্ষণ বিকর্ষণের আমি যদি পুরো জিনিসটাকে সমস্যাটাকে ক্লিয়ার করি, আমি যদি বলি যে আমি আধানের চিহ্ন সহ লিখে দেব, চিহ্ন সহ যদি লিখে দিই, যদি দুজনেই পজিটিভ হয় তাহলে অলরেডি পজিটিভ চলে আসবে, বিকর্ষণ ঠিকঠাক আছে। যদি দুজনেই নেগেটিভ হয়, মাইনাস মাইনাস প্লাস, বিকর্ষণ বল হবে। যদি একজন প্লাস একজন মাইনাস হয় তাহলে অটোমেটিকলি মাইনাস চলে আসবে, হ্যাঁ কি না? তো এই জন্য আমি কি লিখবো, পুরো ভেক্টর ফর্মকে কি লিখবো, পুরো ভেক্টর ফর্মকে লিখবো। দেখ আমাকে বল r12 ভেক্টরকে কি লেখা যায়। r12 ভেক্টর মানে টার্গেট কে 1, তাহলে টার্গেটের পজিশন ভেক্টর মাইনাস সোর্সের পজিশন ভেক্টর, তাই না? তুই যদি ত্রিভুজ সূত্র দিয়ে দেখতে চাস তাহলেও দেখতে পারিস, এটা ছিল মূল বিন্দু, এটা r1 ভেক্টর, এটা r2 ভেক্টর, তাই না? এবারে r12 ভেক্টর কোনটা, টার্গেট, এটা হচ্ছে কি r12 ভেক্টর। বা ত্রিভুজ সূত্র কাজে লাগা, এটা এটা একই অভিমুখে, এটা বিপরীত মানে বিপরীত ক্রমে, এটা প্লাস এটা মানে r2 প্লাস r12 সমান r1। তো r12 ভেক্টর কত হবে, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। আমাদের অত কিছু দরকারও নেই, আমি যখন লিখবো যে r12 ভেক্টর মানে টার্গেট কে 1, টার্গেট মাইনাস সোর্স, তাই না? তো ফাইনালি পুরো ভেক্টর রূপ আমি কি রকম লিখবো, পুরো ভেক্টর রূপ লিখবো f12 ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন নট, এখানে টার্গেট কে 1, সোর্স হচ্ছে 2। বেশ, তাহলে কি হবে q1 q2, এখানে আসবে কত, এখানে আসবে r12 ভেক্টর, এখানে আসবে কত না r12 ভেক্টরের কিউব, সাইডে লিখে দেবো যে r12 ভেক্টর সমান r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, আর এখানে লিখে দেবো যে q1 q2 এর চিহ্ন সহ বসাতে হবে, বাকি ক্যালকুলেশন অটোমেটিকলি চলে আসবে, চিহ্ন সহ বসাতে হবে, এটাই ভেক্টর রূপ। বাকি তোদের জিনিস লাগছে না, যেহেতু ভেক্টর রূপ তোকে লিখতে দেবে না, ঠিক আছে? তুই তাহলে লিখবি কোনটা কোনটা লিখবি, তুই চাইলে এটা লিখতে পারিস, কারোর যদি মনে হয় যে আমার কিছুটা অসুবিধা আছে সেটা লিখতে পারিস, এই ছবিও দেখাতে পারিস। আর যেহেতু আমি এটা লিখে দিয়েছি তাহলে আর এটা আমি লিখলাম না, মুছে দিচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত। তাহলে ফাইনালি উত্তর কি দাঁড়ালো, এফ এর নিচে যা লিখবি 1 2, আর এরও নিচে সেই ভাবে লিখতে হবে 1 2, এবং এটা হচ্ছে কি এখানে ভেক্টর এখানে কিউব থাকছে, আর r12 ভেক্টর মানে কি টার্গেট মাইনাস সোর্স। আমরা মহাকর্ষ চ্যাপ্টারে সেম এইগুলো লিখেছিলাম, সামনে একটা কি এসেছিল, মাইনাস এসেছিল, কেন কি মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বল হয়, এই কারণে মাইনাস এসেছিল। আর এখানে আমি কি বললাম, q1 এবং q2 এর চিহ্ন সহ লিখে দেব, চিহ্ন সহ লিখে দিলে অটোমেটিকলি প্লাস বা মাইনাস চলে আসবে, আকর্ষণ বিকর্ষণ আমাকে আর ভাবতে হবে না। বেশ, দু একটা অঙ্ক নেওয়া যাক, ছোট ছোট অঙ্ক নেওয়ার থেকে একটা ভালো ধরনের অঙ্ক নিয়ে নেবো যেটাতে সবগুলো একসঙ্গে চলে আসবে, ঠিক আছে? এখানে কোশ্চেন হচ্ছে যে এরকম দেওয়া আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা ঠিক না? এখানে একটা ঘনক আছে, একটা ঘনক আছে এরকম করে, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য, এ সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমি দিলাম কি, এখানে একটা আধান আছে কত না কিউ, ঠিক আছে? সবগুলোতেই আধান আছে, ধরো আমি দিয়ে দিচ্ছি কিউ করে, প্রতিটি শীর্ষবিন্দুতে কিউ করে আধান আছে, প্রতিটি শীর্ষবিন্দুতে কিউ করে আধান আছে। এবার আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ বি সি, আর এটা তো সেন্টার মানে ও, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি, ঠিক না? বেশ, তো এখানে আমার কোশ্চেন হলো যে এক দুটো তিনটে দিয়ে দিচ্ছি, আমি একটাই করব, বাট বাকি দুটো তোরা বাড়িতে করবি। কোশ্চেন হলো যে এ বিন্দুতে অবস্থিত আধান
অবস্থিত আধানটি এ বিন্দুতে অবস্থিত আধানটি কিউ বিন্দুতে ই বিন্দুতে অবস্থিত আধানের ওপর কত বল প্রয়োগ করে। আচ্ছা, কিছু কিছু মাইনাস দিয়ে দিই। হ্যাঁ, তো একটা মাইনাস দিয়ে দিই, এটা একটা মাইনাস দিয়ে দিলাম বি তে, আর একটা মাইনাস দিয়ে দিই হচ্ছে ডি তে। দিয়ে দিলাম বি আর ডি তে মাইনাস দিয়ে দিলাম, ব্যাস। প্রথমেই যেটা লিখেছি সেটাই করে নিই, বাকি আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে। এ বিন্দুতে অবস্থিত আধানটি ই বিন্দুতে অবস্থিত আধানের উপরে কত বল কাজ করবে। কোশ্চেন আশা করি বুঝতে পেরেছিস। এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, এবারে বলেছে কি স্মল এ, এবারে বলেছে কিনা এ বিন্দুতে মানে এইটা, এই আধানটা ওই যে ই বিন্দুতে আছে কিউ আধানের উপরে কত বল প্রয়োগ করবে, এটা কোশ্চেন, তাই না? কি করে আসবে? প্রথমেই কাজ হবে দেখ আমি কি লিখবো এখানে, এফ বল টার্গেট কে, কিছু দেখ সব ওই ছোট ছোট করে লিখে পুরো এক চান্সে করতে হবে। এখানে টার্গেট কে 1 2 নেই, এখানে এখানে নাম দেওয়া আছে, নাম দিয়ে টার্গেট কে ই, তাহলে এফ ই এ এরকম লিখতে পারি, টার্গেট ই আর হচ্ছে সোর্স কে এ, বেশ, সমান 1/4πε0। কিছু বলেনি, শূন্য মাধ্যম তো শূন্য মাধ্যমে আছে। একজনের আধান কত কিউ, চিহ্ন সহ বসাবো কিউ, আরেকজনের আধান কিউ, ঠিক আছে, হলো কি? ঠিক আছে, এবারে কি লিখবো, আর কি লিখবো, ই এ ভেক্টর বাই আর ই এ ভেক্টরের মডের কিউ, তাই না? ঠিকঠাক আছে তো? এবারে আসবো যে আর ই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি হবে। আর ই এ ভেক্টর করার জন্য আমাকে কি করতে হবে, দেখ যখনই তোরা এটা তো জানিস যে ধরো কারোর পয়েন্ট আছে কত 1 2 1, আর কারোর পয়েন্ট আছে ধরো কত না -1 2 0, তাহলে আমি যদি বলি এই ভেক্টরটা কি করে করব, অনেকে করে কি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, কিন্তু আরো ডাইরেক্ট করা যায় কি, এই ভেক্টরটাকে যদি আমি বলি আর ভেক্টর, তো আর ভেক্টর হয়ে যাবে কি ফাইনাল কে, ফাইনাল এটা, ইনিশিয়াল কে এটা, তো ফাইনালের এক্স কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়ালের এক্স কোঅর্ডিনেট, তাহলে কত হবে 1 মাইনাস ও -1 মানে কত হবে 2 2 আই ক্যাপ, 2 -2 0 0 জে ক্যাপ, 1 -0 তাহলে কি হবে 1 কে ক্যাপ, এ ডাইরেক্ট, তাই না? তুই চাইলে কি করতে পারিস, ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে 1 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ, মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে মাইনাস আই ক্যাপ 2 জে ক্যাপ 0 কে ক্যাপ, হ্যাঁ কি না? ঠিক আছে, আর সেগুলো করলে ফাইনাল উত্তর কি আসবে, এটার এক্স মাইনাস এটার এক্স আই ক্যাপ, এটার ওয়াই মাইনাস এটার ওয়াই। তো বল এখানে আমার কি উচিত, যে এখানটায় আমি বিন্দুগুলো লিখে নিই প্রথমে, তাই না? বিন্দু লিখবো কি করে বল, এ পয়েন্টের কোঅর্ডিনেট কি করে লিখবো, এ পয়েন্ট কার উপরে আছে, এক্স অক্ষের উপরে, তো মূল বিন্দু থেকে এক্স বরাবর কত এসছি এ, ঘনকের বাহু এ 0 0, তাই না? এ 0 0 সব বার করার দরকার নেই, কোশ্চেনে যেহেতু আমাকে ই আর এ জিজ্ঞেস করেছে। আচ্ছা, ই কোথায় আছে দেখ, ই যে কোনো দিক দিয়ে তুই নিজে যা পেয়ে যাবি। ই যাওয়ার জন্য আমি কিরকম যেতে পারি, সহজে ওয়াই বরাবর যাব, ওয়াই বরাবর কত যাব এ, আর জেড বরাবর কত যাব এ, এক্স বরাবর কি গেলাম কিছু, যাইনি, তাহলে কি হবে এক্স বরাবর তো কিছু, যখনই আমি এরকম লিখছিলাম না, তুই এরকমও লিখতে পারিস, এরকম করে আগে লিখে নে, ওয়াই বরাবর গেছি কত, এই যে দেখ ও থেকে যাচ্ছি, ও থেকে এই পর্যন্ত গেলাম, ওয়াই বরাবর কত গেলাম এ, তাহলে এ লিখে দিলাম, দেন জেড বরাবর কত গেলাম এ, এক্স বরাবর তো গেলামই না, তাহলে 0, তাই না? তাহলে আর ই এ ভেক্টর কি হবে, টার্গেটের এক্স কোঅর্ডিনেট কত 0, টার্গেটের এক্স কোঅর্ডিনেট কত 0 মাইনাস সোর্সের এক্স কোঅর্ডিনেট কত এ, 0 মাইনাস এ, তাহলে কি হবে মাইনাস এ আই ক্যাপ, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এ -0,
তাহলে এ জে ক্যাপ, আবার এ মাইনাস জিরো মানে কত হবে এ কে ক্যাপ। যদি এইরকম করে ফেলতে পারিস তবে গিয়ে কোশ্চেন তাড়াতাড়ি করতে পারবি, না হলে কোশ্চেন কঠিন হয়ে যাবে অনেক। ঠিক আছে, তো 1/4πε0। এবারে বল, এটা তো কিউ স্কোয়ার না, এটা ভেক্টর, তাহলে পুরো বসিয়ে দেবো, মাইনাস এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, তাই তো? কত ভেক্টর, ভেক্টরের পুরো ভেক্টরটা বসিয়ে দিয়েছি, বাট নিচে কত বসাবো, নিচে কত বসাবো, নিচে বলেছে এই ভেক্টরটার মানের কিউব। এই ভেক্টরটার মান কত আসবে, আর ই এ ভেক্টরের মান কত আসবে না রুট ওভার মাইনাস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, কি মাইনাস কোন একটা ভেক্টরের মান কি করে বার করে, এর আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার, তাহলে মাইনাস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, ভুল করেও মাইনাস এ স্কোয়ার লিখে দিস না, ঠিক আছে? তাহলে মাইনাস এর হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার, এর স্কোয়ার আবার এটারও স্কোয়ার, তাহলে কত হবে থ্রি থ্রি এ স্কোয়ার মানে √3 a², √3 a², তাহলে কত আসবে √3 a², √3 a² মানে √3a, তো নিচে কত হবে √3 এর হোল কিউব, √3 এর কত হবে হোল কিউব, √3 এর হোল কিউব হচ্ছে, তাহলে উত্তর কত দাঁড়াবে 1/4πε0 কিউ স্কোয়ার, সামনে আছে মাইনাস এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ বাই নিচে কত হবে বলো √3 এর কিউব মানে কি 3/√3, 3/√3 মানে কি 2/√3 নে 3 আর একটা √3 মানে কত হবে 3√3 ইন্টু এ কিউব। ভাব এইরকম কোশ্চেন দিয়ে যদি চারটে অপশন এরকম করে বড় বড় করে সাজিয়ে দেয়, যে কারোর লোকেরই ভয় লাগবে, লাগবে অবশ্যই। আর কোশ্চেন এতটা ইজিও নয়, বোঝা গেল কি, কোশ্চেন এতটা ইজি নয়। প্রথমে তো ভেক্টর রূপে ফেসে যাবে, দ্বিতীয়ত কোঅর্ডিনেট লিখে বাকি করা এতটা সহজ নয়। আমি বাড়িতে একটাতে হোমওয়ার্ক দিলাম, যেটা সেটা হচ্ছে কি যে বি এর জন্য জি এর উপরে বল, মানে আমি এখানে লিখলাম যে 2 নম্বরটা এফ জি বি, মানে টার্গেট হচ্ছে জি, সোর্স হচ্ছে বি, বাকি করবি। আর 2 নম্বর দিলাম এখানে এফ 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 ও ডি, মানে ও এর জন্য ডি এর উপরে বল, ঠিক আছে, ও এর জন্য ডি এর উপরে বল। আজকের যা পড়া হয়ে গেল, এরপরে কবে পড়া আছে, এরপরে কবে পড়া আছে, শুক্রবার। 8 তারিখ কবে হচ্ছে, 8 তারিখ হচ্ছে রবিবার, তাহলে শুক্রবার পড়া যেটা হয়ে যাবে সেটা হবে কি না লাস্ট ক্লাস, ঠিক আছে? তাহলে 8 তারিখের পরীক্ষাতে অতটা পর্যন্ত থাকবে, যতটা পড়া হলো, বোঝা গেল কি? 8 তারিখ পরীক্ষার ডেট আছে না, পাঠিয়েছি তো, 8 তারিখ পরীক্ষার ডেট আছে, যতটা পড়া হলো 8 তারিখ পর্যন্ত ততটাই পরীক্ষায় থাকবে পুরো। চলো নেক্সট কোশ্চেনে আসছে, শর্ট কোশ্চেন সব এমসিকিউ 35 নম্বরের, খাতাতে যা করানো হলো পুরো ওটাই থাকবে। কখন হবে, আচ্ছা ডেটটা লাস্টে বলে দিচ্ছি, আগে পড়িয়ে নি কখন হবে, কার কোন সময় হচ্ছে সেটা বলে দিচ্ছি। এবার লেখ কোন আধানের ওপরে ক্রিয়াশীল মোট বল, কোন আধানের ওপর ক্রিয়াশীল মোট বল, সাইডে লিখলাম উপরিপাতের নীতি, উপরিপাতের নীতি। কোন আধানের উপরে ক্রিয়াশীল মোট বল উপরিপাতের নীতি অ্যাকচুয়ালি কি, আমি যদি বলি যে এখানে
এখানে একটা আধান আছে কিউ, ঠিক আছে, এখানে একটা আধান আছে কত না কিউ, কিউ আছে এখানে, আর এর সাইডে অনেক আধান আছে, ধরো এটা হচ্ছে এরকম করে আধান আছে, ঠিক আছে। তো আমি একে নাম দিতে পারি, তো এটাকে আমি নাম দিয়ে দিলাম কত না কিউ 1, এটা কিউ 2, এটা কিউ 3, এটা কিউ ফোর প্লাস মাইনাস আমি নিয়ে নিচ্ছি কিছু, এটা মাইনাস, এ মাইনাস, ঠিক আছে, এরকম আছে। তো আমি যদি বলি কিউ এর উপরে মোট বল, এই কিউ আধানটার উপরে মোট বল, তো আমি করব কি, এই কিউ এর উপরে মোট বল বার করতে গেলে আমি করব কিউ ওয়ান এর উপরে যে বল ক্রিয়া করবে, কিউ 2 এর উপরে যে বল ক্রিয়া করবে, কিউ 3 এর উপরে যে বল ক্রিয়া করবে, সবার বলগুলোকে আমি কি করব, পৃথক পৃথক করে বার করব। বার করার পরে বল বল একটা কি ভেক্টর রাশি, তো সবার ভেক্টর যোগফল করব, ঠিক আছে। তো এখানে আমি যদি বলি, তো এখানটা আমি কি লিখবো যে কিউ এর উপরিপাতের নীতি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তোরা তরঙ্গ চ্যাপ্টারেও পড়েছিস, তাই না, সুপারপজিশন, এসএইচএম এর সুপারপজিশন, যখন দেখা যায় যে কতগুলো মানে হচ্ছে কোনো ভৌত রাশির যদি আমি মোট মান বার করি, যদি দেখি যে পৃথক পৃথক ভাবে হলে যে মানগুলো হচ্ছে, যদি আমি সবগুলোকে মোট ভেক্টর যোগফল করে বার করি, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল অফ সুপারপজিশন চলে আসে। আমরা এসএইচএম এ করেছিলাম যে একটা কণার মোট সরণ কি হবে, যদি অনেকগুলো তরঙ্গ এসে ওর উপরে পড়ে, তাহলে প্রতিটি তরঙ্গের জন্য পৃথক পৃথক ভাবে যে সরণ হচ্ছে, সেই সরণগুলোর কি হবে, ভেক্টর যোগফল। সেখানে ফেজার ডায়াগ্রামও করেছিলাম, ঠিক আছে, ওয়েভের ক্ষেত্রে। এখানে কি বলবো, কিউ এর উপরে মোট বল সমান কি হবে, দেখ কিউ 1 কি করবে, একে আকর্ষণ করবে, এটাকে আমি লিখলাম কত না আর, সরি এফ, এফ, একে আমি কিউ ও দিয়ে দিচ্ছি নাম, ঠিক আছে, 0, তাহলে 0 1, দেখ 0 1 কেন লিখেছি, কার উপরে বল প্রযুক্ত হচ্ছে, 0, কিউ 0 এর উপরে, কিউ 0 কার জন্য হচ্ছে, 1 এর জন্য হচ্ছে, কিউ 0। আচ্ছা, এই কিউ 2 কি করবে, একে কি করবে, বিকর্ষণ করবে এদিকে, তো বিকর্ষণ হলে এর উপরে বল কত হবে, F02, ঠিক আছে। এ কি করবে, এদিকে আকর্ষণ করবে, F03 এদিকে, আর এ কি করবে, বিকর্ষণ করবে এদিকে, এদের মধ্যে যে সংযোজককারী সরলরেখা সেই অনুযায়ী কি করবে, এদিকে বিকর্ষণ করছে, একই দিকে পড়ে যাচ্ছে যদিও এখানে F04। তো আমি এখানে কি লিখবো, যে কিউ 0, এখানে কিউ 0 লিখে দিচ্ছি, কিউ 0 এর উপর মোট বল কত হবে না F01, মানে কি, মানে একের জন্য 0-র উপরে বল, 2 এর জন্য 0-র উপরে বল, 3-এর জন্য 0-র উপরে বল, 4-এর জন্য 0-র উপরে বল, এরকম করে। এটাই প্রিন্সিপাল অফ সুপারপজিশন যেটা বলছি। তাহলে এখানে আমি লিখতে পারি যে কোনো আধানের ওপর, কোনো আধানের ওপর ক্রিয়াশীল মোট বল হলো 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 প্রতিটি আধানের জন্য, প্রতিটি আধান পৃথক পৃথক ভাবে যে বল ক্রিয়া করে তাদের ভেক্টর যোগফল, তাদের কি হবে, তাদের ভেক্টর যোগফল, ঠিক আছে, তাদের ভেক্টর যোগফল, ঠিক আছে এটা। তো এবার দেখ আরেকটা জিনিস বলে দিই, আমি যদি বলি যে এখানে আমি বলেছি কি দুজনের মধ্যে আন্তঃক্রিয়া বল পারিপার্শ্বিক মাধ্যম বা আর কে কে আছে তার উপরে নির্ভর করে না, তাই না, ওই কথাটাও এখানে কাজ করবে। দেখ যদি বলি কিউ 1 কিউ 0 এর উপরে কত বল প্রয়োগ করছে, সেটা এই যে কিউ 2 কিউ 3 বা কিউ 4 এরা যে আছে তাদের উপস্থিতির উপর কোনোভাবে নির্ভর করবে না। মানে আমি যদি বলি কিউ 1 আর কিউ 0 এর মধ্যে আন্তঃক্রিয়া বল, সেটা কিন্তু অন্য কোনো আধানের উপস্থিতির উপরে নির্ভর করছে না, ক্লিয়ার, বেশ। এবারে আমরা কোশ্চেন নিচ্ছি এখানে। প্রথমে এই একটা ত্রিভুজ আছে যার বাহুর দৈর্ঘ্য কত, এল,
ঠিক না? তো এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে। তো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। আমি বলছি কি সি বিন্দুতে অবস্থিত কিউ আধানের ওপর ওপর ক্রিয়াশীল মোট বল, ক্রিয়াশীল মোট বল কত হবে? সি বিন্দুতে, সি বিন্দুতে অবস্থিত, আমি কোশ্চেনও লিখি কিউ আর আধানও লিখেছি কিউ, তো একে আবার কনফিউজ হয়ে যাচ্ছে না এদিকে, ঠিক আছে? এক কাজ করি, এক্সাম্পল লিখে দিই এটা। সি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল। প্রথম কথা, এই কোশ্চেন আমরা মহাকর্ষ চ্যাপ্টারেও করেছিলাম। এম এম ছিল, এল দৈর্ঘ্য ছিল, করতে পারবি? প্রথমে আমরা এখানে কি করব, এখানে কিন্তু ওই ভেক্টরের কিছু ব্যাপার নেই, মানে ভেক্টর রূপের কোনো ব্যাপার নেই। আমরা কি করব এখানে ওরালি সলভ করব যে আকর্ষণ হচ্ছে কি বিকর্ষণ হচ্ছে। দেখ প্রথমে এই কিউ আধান এই কিউ আধানকে কি করবে, বিকর্ষণ করবে, তাই তো? তো ছবিগুলো দেখিয়ে দে, দেখ কিউ, এই কিউ কে কোন দিকে বিকর্ষণ করবে, এদিকে। বলটা লিখে নে, কিরকম লিখবি না, এরকমই লেখ যে 1/4πε0 তুই লিখতে পারিস, বা শুধু কে ড্যাশও লিখতে পারিস। আমি লিখছি পুরো 1/4πε0 কি হবে, কিউ ইন্টু কিউ, এরো কিউ, তাহলে কত হবে, কিউ স্কোয়ার বাই দূরত্ব কত এল, তাহলে এল স্কোয়ার। ঠিক তো? ঠিক আছে, এটা হলো। দেন এই কিউ কে কি করবে, বিকর্ষণ কোন দিকে, এদিকে, তাই না? কত হবে, 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, হ্যাঁ কি না? এদের মাঝে কোণ কত, 60 ডিগ্রি। তাহলে উত্তর কত আসবে, এফ নেট সমান একটা বল 1/4πε0 কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু √3। তাই তো? এগুলো তো তোদের তো জানা আছে। যদি দুটো বলের মান সমান হয়, আমি তাও একবার লিখে দিচ্ছি, যদি দুটো বলের মান সমান হয় এফ আর এফ, ঠিক আছে, যদি তাদের মাঝে কোণ হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এদের নেট ফোর্স কত আসবে, নেট ফোর্স আসবে এফ √3। যদি তাদের মাঝে কোণ হয় 90 ডিগ্রি, তাহলে কত আসবে, এফ নেট আসবে একটা বল ইন্টু √2। যদি এদের মাঝে কোণ হয় 120 ডিগ্রি, তাহলে কি হবে, শুধু এফ আসবে, এফ নেট সমান কত আসবে, শুধু এফ। যদি দুজন একই দিকে হয়ে যায় তাহলে কত আসবে, 2f, এফ নেট সমান কত আসবে, 2f। যদি দুজন অপোজিট দিকে হয় তাহলে হবে কত, না এফ নেট সমান, এ তো দেখে বোঝা যাচ্ছে 0 হবে। আর যদি দুজনের মধ্যে এই কোণগুলো না দিয়ে অন্য কোনো একটা কোণ দেওয়া থাকে যেটা আমি জানি না মান, তখন কত হবে, এফ নেট সমান, এফ নেট সমান কত আসবে, তখন কি হবে, এটা এটা হচ্ছে থিটার যে কোনো মান দেওয়া আছে, 60 দেওয়া থাকলে লিখতে পারবো, 90 দেওয়া থাকলে লিখতে পারবো, 120 দেওয়া থাকলে লিখতে পারবো, বাট এই মানটা কিছু নেই, অন্য কিছু আছে, ধরো থিটা দিয়ে আছে, তখন কত আসবে, মনে আছে কি কারণ, কত আসবে, এফ নেট, এদিকে দেখা যাবে না, এদিকে লিখছি, এফ নেট আসবে, এফ নেট আসবে, দেখা যাচ্ছে এখানে, এফ নেট সমান, এফ নেট সমান কত হবে, 2 গুণিতক একটা বল ইন্টু কস থিটা বাই 2, কস থিটা বাই 2, ঠিক আছে? হ্যাঁ, লিখে নে এইগুলো যেগুলো বললাম, বুঝতে পেরেছি সবাই? যদি যদি হচ্ছে এগুলো ঠিক আছে, এগুলো তো বলেছিলাম, যদি দুটো বলের মান, যদি দুটো বলের মান সমান হয়ে যায় তাহলে এদের লব্ধি কত হবে, 2 গুণিতক একটা বল কস এদের মাঝে কোণ বাই 2, ঠিক আছে? অনেক সময় দেখবি দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করতে বলে দেয়, তখন তুই একটা কায়দা করতে পারিস, যদি ওখানে লাগবে না, যদি বিয়োগ করতেও বলে, যদি বিয়োগ করতেও বলে, ধরো এই দুটো ভেক্টর আছে এফ আর এফ, এদের মাঝে কোণ থিটা দেওয়া আছে, বলছে এদের বিয়োগ করো। বিয়োগ মানে কি, একজনকে অপোজিট করা, বিয়োগ মানে কি, একজনকে অপোজিট করা, মানে এদিকে হয়ে যাবে। তখন তুই এরকমই ভাববি, মান তো ঠিক থাকবে, কোণটা হয়ে যাবে কত, 180 মাইনাস থিটা। তো আমি এখন এফ আর এফ কেই যোগ করছি, তবে মাঝে কোণ কত, 180 মাইনাস থিটা। সেম প্রসেস যাবে, এফ নেট সমান কত আসবে, 2 গুণিতক, আমি এই ভেক্টরটার সমান মানে উল্টো দিকে নিয়েছি, তাহলে মান তো ঠিক আছে না, তাহলে কত হবে, 2 ইন্টু এফ কস 180 মাইনাস থিটা বাই 2, এটা হয়ে যাবে কত, 2f cos
90 মাইনাস থিটা বাই 2 মানে কত আসবে 2f সাইন থিটা। অনেকে এটাও মনে রাখে যে একই মানের হলে যোগ করলে cos থিটা বাই 2 আর বিয়োগ করলে সাইন থিটা বাই 2, মনে না থাকলেও করা যাবে। আচ্ছা এই হলো, চলো নেক্সট কোশ্চেন লিখে নিয়েছিলি সবাই? নেক্সট কোশ্চেন চতুর্ভুজ দিচ্ছি এখানে। পরের কোশ্চেন, এই একটা চতুর্ভুজ আছে, এখানে আছে কিউ আধান, এখানে আছে কিউ আধান, এখানে কিউ, এখানে কিউ। তো এ বি সি, এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, ডি। তো কোশ্চেন হলো যে বি বিন্দুতে অবস্থিত মোট আধানের ওপরে, বি বিন্দুতে অবস্থিত আধানের ওপরে মোট ক্রিয়াশীল বল, আধানের ওপর ক্রিয়াশীল মোট বল। সবসময় চেষ্টা করবি যখন মোট বল বার করবে ওকে বাদ দিয়ে আর কতজন আছে এটা খেয়াল রাখবি। অনেকে করে দেবে এখানে এটা এটা হয়ে গেল, গাছ শেষ, কিন্তু এখানে একজন বসে আছে, ওকে বাদ দিয়ে আর কজন আছে? তিনজন, তিনজনকেই লাগবে। ওকে বাদ দিয়ে আর কত লাগবে? আর তিনজন আছে। আচ্ছা বাহু দৈর্ঘ্য এলই আছে এখানে বি এর উপরে, বি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল মোট বল। এই টাইপের কোশ্চেনের আমাদেরকে তো কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে হচ্ছে না, আমরা চাইবো যে যতটা শর্টে করা যায়। প্রথমে দেখ আমি কিরকম ভাবছি, দেখ এই কিউ, এই কিউর উপরে কত বল প্রয়োগ করবে, এদিকে কত হবে, আমি কে লিখে দিই, 1/4πε, বারবার লিখতে হচ্ছে কে, কত হবে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই তো? এই কিউ কে বিকর্ষণ করবে। আচ্ছা এই কিউ কে বিকর্ষণ করবে এদিকে, কত হবে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক না? আচ্ছা এটা এই কিউ কে বিকর্ষণ করবে এদিকে, কত হবে কে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই কত লিখবো এবার, এই ত্রিভুজ এটা হচ্ছে কি কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? যদি কারোর মনে না থাকে তুই এরকমও করতে পারিস, এল এল, তাহলে এটা লম্ব এটা ভূমি ভাবতে পারিস, তাহলে রুট ওভার এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বুঝতে পারছিস কি কি বললাম? হ্যাঁ, এটা কি হবে যদি কেউ না মনে থাকে, অনেকের মনে থাকে না, এরকম ধরে নিস, তাহলে এটা কত হবে কর্ণ, মানে অতিভুজ এখানে রুট ওভার এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে কত হবে রুট ওভার 2 এল স্কোয়ার, মানে কত হবে এল রুট 2, এল রুট 2 স্কোয়ার হবে এখানে, তাহলে কত হবে এল রুট 2 স্কোয়ার, মানে কত হবে 2 এল স্কোয়ার, তাই না? কত উত্তর হবে? সব জুড়ে দিই একসঙ্গে নাকি, সব জুড়ে দিই একসঙ্গে নাকি কি হবে? দেখ এই দুটো ঠিক আছে, এটা কে কিউ স্কোয়ার বাই 2 এল স্কোয়ার। এইবারে দেখ এই দুজন, এটা আর এটা, এদের কিন্তু মান সমান, এদের মান সমান, মাঝে কোণ 90 ডিগ্রি, তাহলে এদের দুজনকে আমি কিরকম ভাবতে পারি, এদের দুজন মিলে কি হবে, এই দিকেই চলে আসবে মাঝামাঝি বরাবর, এদের দুজন মিলে মাঝামাঝি বরাবর চলে আসবে। এই মাঝামাঝি বরাবর যেটা আসবে সেটা কি হবে, এই মানটা কত হবে, মানটা আসবে একজনের মান ইন্টু রুট 2, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। এই বল আর এই বল সমান সমান, মাঝে কোণ 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধি কি হবে, একদম মাঝ বরাবর একটার মান রুট 2, আর মাঝ বরাবর এটা ছিল, তাহলে দুজনেই একই দিকে হলো, তাহলে মোট কত হবে, মোট হয়ে যাবে, যোগ করে দে কত হবে, কে কিউ স্কোয়ার বাই 2 এল স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু রুট 2, তো কমন চলে আসবে কত, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে, এটা হাফ প্লাস রুট 2। চাইলে তুই অপশানে এটা থাকলে যদি থাকে তাহলে ঠিক আছে, না হলে এরকমও থাকে, কত হবে 2 হবে লসাগু, হবে কত 1 প্লাস 2 রুট 2। ক্লিয়ার? বেশ, একটা কোশ্চেন হোমওয়ার্কে দিচ্ছি, এরই মাঝে বাড়িতে করে আসবি, লিখেছিলিস? হ্যাঁ, এটা 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 লেখা হয়েছিল সবার। একটা কোশ্চেন হোমওয়ার্কে দিচ্ছি যে কিউ আধানকে, কিউ আধানকে দুই ভাগে বিভক্ত
করে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয় তবে প্রতিটি অংশের আধান কত হবে? হ্যাঁ, Q/2 দুটো সমান হবে। এটা মহাকর্ষ চ্যাপ্টারেও আমরা করেছিলাম, ঠিক না? এটা মহাকর্ষ চ্যাপ্টারেও আমরা করেছিলাম। ঠিক আছে, এটা এটা হচ্ছে বাড়িতে থাকলো। এরপরে কোশ্চেন দেখ, এরপরের কোশ্চেন হচ্ছে যে একটা সিরিজের কোশ্চেন কিরকম হচ্ছে, এটা হচ্ছে কি এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ। এইখানে এইখানে এটা হচ্ছে মূল বিন্দু, এইখানে আধান আছে, এইখানে আধান আছে কত না 1 কুলম, ঠিক আছে, 1 কুলম, এখানে আধান আছে 1 কুলম। এবারে এই বিন্দুটা হচ্ছে কত না 1,0, এখানে আধান আছে কত না 2 কুলম, তারপরে 2,0 তে আধান আছে 2 কুলম, তারপরে হচ্ছে 4,0 তে আধান আছে 2 কুলম, তারপরে আছে 8,0 তে আছে 2 কুলম, তারপরে 16,0 তে আছে 2 কুলম, তারপরে 32,0 তে আছে 2 কুলম, এরকম করে অনেক আধান আছে। হ্যাঁ, জিপি সিরিজ আছে। তো এখানে সেমই বললাম তো, মহাকর্ষ চ্যাপ্টারে যেগুলো করেছিলাম সেমই রিপিট হচ্ছে বেশিরভাগ জিনিস। এখানে 1 কুলম্বের ওপরে ক্রিয়াশীল মোট বল করবি বাড়িতে, ক্রিয়াশীল মোট বল 1 কুলম্বের উপরে ক্রিয়াশীল মোট বল কত? আচ্ছা, এটার উত্তর বলে দিচ্ছে। এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে করেছিলাম, দুটি আধানকে দুই ভাগে বিভক্ত করে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয় তাহলে প্রতিটি অংশের আধান কত হবে? Q/2 Q/2, দুজনেই কি হবে Q/2 আর Q/2 সমান সমান ভাগে। আমি ওরালি একে ডেরিভেটিভ করে করা যায়, আর আমি ওরালি এরকমও করতে পারি যে যদি 10 কুলম আধান হতো তাহলে তুই যদি ভাগ, এদের দুজনকে যদি ভাঙিস, একজন 1 কুলম একজন 9 কুলম, একজন 2 কুলম একজন 8 কুলম, একজন হচ্ছে কত 4 কুলম একজন হচ্ছে ধরো 6 কুলম, একজন 5 কুলম একজন 5 কুলম, এরকমও যদি করে দেখিস তাহলে দেখতে পাবি কি, গুণ করে দেখ, এটা 9, এটা কত 16, এটা কত 24, এটা 5 5 25, তো 25টাই সব থেকে বেশি হচ্ছে। মানে যদি কোনো সংখ্যাকে, যদি কোনো সংখ্যাকে আমি দুটো ভাগে ভাগ করে তাদের গুণফল করি, গুণফল সর্বোচ্চ হবে কখন? যদি তাদের মানটা সমান সমান হয়, মানে হাফ হাফ করে দিই। ডেরিভেটিভ করেও করা যায়, করিয়েছিলাম ক্লাস 12-এ, ঠিক আছে, মহাকর্ষ চ্যাপ্টারে। একজনকে তবু একবার করে দিচ্ছি, অনেকে হয়তো একজনের ধরো কিউ, তো এফ সমান কি হবে 1/4πε0। একজনের আধান হচ্ছে কত হবে এক্স যদি ধরে নিই, আরেকজনের কত হবে Q-x, তাদের মধ্যে দূরত্ব স্কোয়ার, তাই তো। এবারে কি হবে df/dx, df/dx করতে হবে, কত আসবে? এটাকে এক কাজ করে নি 1/4πε0, এটা হয়ে যাবে কত নিচে আর স্কোয়ার, এ হয়ে যাবে কত qx - x²। ডেরিভেটিভ করতে পারি যেখানে 1/4πε0 নিচে আর স্কোয়ার, এগুলো সব ধ্রুবক, ডেরিভেটিভ করছি, কিউ এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করছি না, কিউ এক্স এর ডেরিভেটিভ কত হবে? কিউ তো ধ্রুবক, কিউ ধ্রুবক কিন্তু মোট আধান ধ্রুবক, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 মাইনাস কত হবে এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x। এবার আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম বার করতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাকে কি করতে হবে? 0 করতে হবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ আসতে হবে যদি ম্যাক্সিমা করতে হয়। তো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভই আসবে। কি করে নেগেটিভ আসবে? যদি আবার একবার ডেরিভেটিভ করিস, দেখ আমি কেন করছি জানিস? কেন কি পরবর্তীকালে কিছু কোশ্চেন আসবে, সেখানে করতেই হবে তোকে এরকম প্রসেস। d2f dx2 যদি করি, ডেরিভেটিভ করলে কি আসবে দেখ, 1/4πε0, এটা হচ্ছে কত হবে? 0 হয়ে যাবে না, 1/4πε0 আর স্কয়ার, প্রথমে আসবে 0, প্রথমে আসবে 0, তারপরে আসবে কত 2 × x এর ডেরিভেটিভ কত 1,
তো গুণ করলে সবই কত আসবে, মাইনাসে আসছে। তো ম্যাক্সিমাম মিনিমাম বার করার পদ্ধতি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বার করে জিরো করো, সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ আসে, যদি বলছি দাঁড়া, যদি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় তাহলে হবে ম্যাক্সিমা, যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় তাহলে আসবে মিনিমা, তাই তো? তাহলে এটা হলো কি, এবার দেখ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি জিরো করিস তাহলেই দেখতে পাবি যে কিউ বাই টু। দেখ এটাকে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো করে দিস, ডিএফ বাই ডিএক্স কে যদি জিরো করে দিস তাহলে আসবে দেখ 1/4πε0 আর স্কোয়ার কিউ মাইনাস টু এক্স সমান জিরো। এখান থেকে চলে আসবে কত, কিউ মাইনাস টু এক্স সমান জিরো। তো এক্স সমান কত হচ্ছে, কিউ বাই টু। তো একটা আধানকে আমি এক্স ধরেছিলাম আর একজনকে কিউ মাইনাস এক্স ধরেছিলাম, তো এক্স এরই মান আসছে কত, কিউ বাই টু। আর একটা কত হবে, কিউ মাইনাস কিউ বাই টু। মানে দুজনের আধানের মান কত হবে, কিউ বাই টু করে হচ্ছে। তো চাইলে লিখতে পারিস, সময় দিচ্ছি। বাকি এই কোশ্চেন কি হবে, বলেছে 1 কুলম্বের উপরে মোট বল, এই যে 1 কুলম আধানের উপর কি হবে, 2 কুলম। 1 কুলমকে কোন দিকে বল প্রয়োগ করবে, এদিকে বিকর্ষণ, তাই না? এই 2 কুলম আবার এদিকেই বিকর্ষণ বল প্রয়োগ করবে, এই 2 কুলম্ব বল প্রয়োগ করবে, এরকম করে সবাই বল প্রয়োগ করবে, তাই না? তো সবগুলোকে যোগ করে দেবো, কেন, কেন কি সবাই একই দিকে, সিম্পলি আমরা যোগ করে দেবো, সবাই একই দিকে। এই 2 কুলম 1 কুলমকে বিকর্ষণ করবে, এই 2 কুলম্ব একই দিকে বিকর্ষণ করবে, এই 2 কুলম্ব একই দিকে বিকর্ষণ করবে। এখানে সবাই একই দিকে হচ্ছে, যার ফলে আমি কি করব, নেট বল কত আসবে এখানে, এফ নেট আমি যদি বার করি তাহলে কত আসবে, দেখ 1/4πε0, কথা বলবে না, 1/4πε0। এক কাজ, 1/4πε0 কত হচ্ছে, দেখ 1/4πε0, একজনের আধার কত, এক, একজনের আধার কত, দুই, ঠিক আছে, কুলম্ব এককে আছে। আচ্ছা, এগুলো সব মিটার এককে। তো দেখ এইটা কি সবার থেকে কমন চলে আসবে না, কমন চলে আসবে। প্রথমবারে যখন করব 1/4πε0 1 × 2, নিচে কত আসবে, 1 স্কোয়ার। দ্বিতীয়বারে যখন করব এটার সঙ্গে এটা যখন করব 1/4πε0 1 × 2/2 স্কোয়ার। তারপরে এবারে কত আসবে, 4 স্কোয়ার। তো সবগুলোকে যোগ করলে কত আসবে এখানে, 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/8 স্কোয়ার প্লাস 1/16 স্কোয়ার, এরকম করে চলতে থাকবে, শেষ নেই কিন্তু এখানে, ঠিক না? তো এখানে যদি তাই হয় তাহলে আমি ফাইনালি উত্তর কিরকম লিখবো, এখানে প্রথমে তো এটা লিখবো যে 1/4πε0 এর মান কত, 9 × 10⁹ বোঝা গেল? এটা হচ্ছে কত, 2। আচ্ছা এটা কত একবার দেখা যাক, এটা হচ্ছে 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64, বাকি লিখছি না, দেখে বোঝা যাচ্ছে বারবার কত গুণ হচ্ছে, 1/4 করে। তো এটা একটা অসীম গুণোত্তর প্রগতি, যার যার হচ্ছে সাধারণ যে অনুপাত সেটা কত, 1/4। মানে আমি যদি বলি এখানে প্রথম পদ কত, a সমান 1, ফার্স্ট টার্ম কত, 1, বারবার কত গুণ হচ্ছে, 1/4, আর এর মান কত হচ্ছে 1/4। যদি এরকম হয় যে বারবার এখানে প্রথম পদ থাকছে, বারবার যে সংখ্যাটা গুণ হচ্ছে সেটা একের থেকে ছোট, তাহলে এর যোগফল কত আসবে, যোগফল আসবে এর এর যোগফল যেটা আসবে সেটা আসবে কিনা প্রথম পদ বাই 1 - r। এটা ফর্মুলা, প্রথম পদ বাই 1 - r, তাহলে কত হবে এটা, 18 × 10⁹, এটা আসবে কত না, প্রথম পদ কত, 1, ফার্স্ট ফার্স্ট টার্ম 1 হচ্ছে, বাই কত হবে, 1 - বারবার কোনটা গুণ হচ্ছে, 1/4। তাহলে উত্তর কত হয়ে যাবে, 18 × 10⁹, 1 বাই এটা কত হবে, 4 এলসিএম, 4 - 1 মানে 3, হয়ে যাবে কত, 18 × 9 10⁹, 4/3, 3 6 18, তো কত হবে, 24 × 10⁹ নিউটন হবে উত্তর। ক্লিয়ার, 24 × 10⁹ হবে উত্তর। ক্লিয়ার, আচ্ছা।
নেক্সট আমি দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, কেউ লিখছিস? এটা লেখা হয়ে গেছে পুরো, লিখে নে, সময় দিচ্ছি। দুটো কোশ্চেন আমি হোমওয়ার্ক ওই সাইডে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই একটা দণ্ড আছে, এই একটা দণ্ড আছে এল দৈর্ঘ্যের, কত দৈর্ঘ্যের? এল দৈর্ঘ্যের, যেটাতে কিউ আধান আছে পুরোটাতে, ঠিক আছে? এখন এই দণ্ডের এই প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে আমি দিলাম এখান থেকে হচ্ছে কত না এক্স ডি দূরত্বে, ডি দূরত্বে স্মল কিউ আধান আছে। কি বললাম? একটা দণ্ড আছে এল দৈর্ঘ্যের, একটা দণ্ড আছে এল দৈর্ঘ্যের, তাতে আধান আছে ক্যাপিটাল কিউ পুরোটাতে, ঠিক আছে? মোট আধান, হ্যাঁ, ইউনিফর্ম পুরোটা। আর সেখান থেকে ডি দূরত্বে স্মল কিউ আছে, তো স্মল কিউ এর উপরে, হ্যাঁ, স্মল কিউ এর উপরে মোট বল, ঠিক আছে? স্মল কিউ আধানের উপরে মোট বল চাই, আধানের উপরে মোট বল কত হবে? এটা একটা কোশ্চেন থাকলো বাড়িতে। আর একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি, এইখানে আধান আছে কিউ এবং এইখানেও আধান আছে কিউ, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত? এল। এদের মাঝে, এদের মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে এইখানে একটা আধান আছে কত? স্মল কিউ। এখানেও সেম কোশ্চেন, স্মল কিউ আধানের উপরে মোট বল, আধানের ওপর মোট বল কত? প্রথমটা ছিল এল দৈর্ঘ্যের দণ্ড, এল দৈর্ঘ্যের দণ্ডের উপরে মোট আধান আছে ক্যাপিটাল কিউ। এই দণ্ডের এক প্রান্ত থেকে ডি দূরত্বে অক্ষের উপরে কিউ, স্মল কিউ আধান আছে, তার উপরে মোট বল। আর এটা কিন্তু দণ্ড নয়, ডটেড দেওয়া আছে, এখানে একটা আধান আছে কিউ, এখানে একটা আধান আছে কিউ। এর মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল কত হবে? ক্লিয়ার? এই পর্যন্ত থাকবে আজকের, এগুলো বাড়িতে করে আসবি, ঠিক আছে? পরের দিন তড়িৎ ক্ষেত্র নেক্সট ক্লাসে শুরু হবে।